ফরেনসিক প্রতিবেদন ট্রাইব্যুনালে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এই বক্তব্য হাসিনার। কাশ্মীর ইস্যু করে মুসলমানদের টার্গেট করছে দিল্লি, বাংলাদেশে অবৈধভাবে বাস করা ভারতীয়দের বিরুদ্ধে অভিযানের দাবি। মানবিক করিডোর নিয়ে কক্সবাজারে মিশ্র প্রতিক্রিয়া, রাখাইনে সেফ জোন চায় রোহিঙ্গারা। যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আরও সময় চাওয়া হবে, জানালেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। কেরানীগঞ্জে হচ্ছে দেশের প্রথম ভিআইপি কারাগার, ধারণ ক্ষমতা 270 জন। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা গত অক্টোবরে ফোনে তার বিরুদ্ধে মামলার খবরে বলেন, 226 মামলায় 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার ওই কথায় পুলিশ ও সাক্ষীরা ভীত হয়ে পড়েছেন বলে ট্রাইব্যুনালে জানানো হয়। একে আদালত অবমাননা হিসেবে গণ্য করে 15 মের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে নির্দেশ ট্রাইব্যুনালের। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার 5টি আবেদনের শুনানি করে। বিস্তারিত শাকিরার রিপোর্টে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানেই বসে একের পর এক বক্তব্য দিয়ে আসছেন তিনি। তাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ করা হলেও থামানো যায়নি। যদিও এরই মধ্যে শেখ হাসিনা ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে ট্রাইব্যুনালের। এবার 226 মামলায় 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শুনানি শেষে 15 মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, খুব শিগগিরই এই মামলার ইতিবাচক ফলাফল দেখা যাবে। আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। এদিন স্বামীর অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী দীপু মনির পেরোলে মুক্তির আবেদন শুনানি হয়। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। এইটার ব্যাপারে তারা কোনো আদেশ দেবেন না, তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং তার প্রেক্ষিতে যদি ভবিষ্যতে দরকার হয় তখন তারা এইগুলো বিষয় কনসিডার করবে। এছাড়া জুলাই আগস্টে নারায়ণগঞ্জের মানবতা বিরোধী অপরাধের মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়াও আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার 2 পুলিশ কর্মকর্তাকে হাজির করতে বলা হয়েছে ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তার শিকার হচ্ছেন
ভারতীয় মুসলিমরাও। সেখানে অবস্থানরত বাংলাদেশিদেরও আটক করা হচ্ছে। তবে বাংলাদেশি নামে যাদের আটক করা হচ্ছে তাদের অধিকাংশই ভারতীয় মুসলমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কিভাবে অবৈধভাবে ভারতীয়রা অবস্থান করছেন, আর ভারতে কিভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিরা আছেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। গুজরাটে বাংলাদেশি নামে যে ৬,০০০-এর বেশি লোককে আটক করা হয়েছে তাদের মধ্যে এখন ৪৫০-র মতো বাংলাদেশি বলা হচ্ছে। বাকি সবাই ভারতীয় মুসলমান। তাই স্পষ্ট যে ভারত এখন সেখানকার মুসলমান ও বাংলাদেশিদের টার্গেট করছে। কিন্তু বাংলাদেশে অনেক অবৈধ ভারতীয় আছে। টিআইবি তাদের এক জরিপে জানিয়েছিল, বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে কর্মরত বিদেশি কর্মীদের সংখ্যা কমপক্ষে 2,50,000। যে অবস্থার পরিবর্তন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা গত ডিসেম্বরে অবৈধ বিদেশিদের আইনের আওতায় আনার কথা বলা হলেও তৎপরতা তেমন নাই। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে। অবৈধ বিদেশিদের মধ্যে 80% ভারতীয়। আর অবৈধ বিদেশি খেদাও আন্দোলনের হিসেবে বাংলাদেশে অবৈধ বিদেশিদের সংখ্যা আরো বেশি। শুধু অবৈধ ভারতীয় আছে 5 লাখেরও বেশি। এই ভারতীয়দের উচ্ছেদ না করতে পারলে এদেশ কোনোদিন এই শৃঙ্খল থেকে, এই বদ্ধ জীবন থেকে মুক্ত হতে পারবে না। যদি কোনো অন্যায়ভাবে অবৈধ অভিবাসন ব্যবস্থাপনা এর আগে মেনটেন করে থাকে, তাহলে এই সময় এই জিনিসগুলোকে কখনোই রান করতে দেওয়া উচিত না। তাদেরকে রেগুলারাইজ করার জন্য দুই রাষ্ট্রের মধ্যে দ্রুততম সময়ে এটার সমাধান খুঁজে বের করতে হবে। ভারতীয়রা প্রতি বছর বাংলাদেশ থেকে $5 বিলিয়ন রেমিটেন্স নিয়ে যায় বলে অফিসিয়াল চ্যানেলে জানা যায়। তবে ব্যবসায়ীদের হিসেবে আরও $6 বিলিয়ন নিয়ে যায় অবৈধভাবে। বাঙালি ছাড়া বাকিদের তো সহজেই চেনা যায়, আর বাঙালিও চিনতে খুব একটা কঠিন হওয়ার কথা না। এবং যেটা যদি কেউ শেল্টার দিয়ে থাকে তাহলে তারাও আইনের চোখে দোষ। ভারত সেখানে অবস্থানরত বাংলাদেশি সাধারণ নাগরিকদের হয়রানি করলেও সেখানে পলাতক শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। ভারতীয় পত্রিকার খবর, 5 আগস্টের পর আওয়ামী লীগের 45,000 পলাতক নেতাকর্মীকে তারা আশ্রয় দিয়েছে। এক্সকে রেখে দিলেন ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম বা হোয়াট এভার ইট ইজ, আর ওয়াইকে বের করে দিচ্ছেন। ইটস দ্য পলিটিক্যাল ডিসিশন অফ দ্যাট কান্ট্রি। বিশ্লেষকদের কথা, ভারতের এই নীতির জবাব বাংলাদেশের দেওয়া উচিত, আর বাংলাদেশে শুরু করা উচিত অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে কঠোর অভিযান। প্রত্যেক থানার পুলিশ স্টেশন আছে, তাদের স্পেশাল ব্রাঞ্চ আছে। দে শুড ফাইন্ড আউট দিস। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার আলোচনায় কক্সবাজারে সুশীল সমাজ ও রোহিঙ্গাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যার সমাধান না করে কার স্বার্থে এই করিডোর, সে প্রশ্ন তাদের। তবে করিডোর দেওয়ার পাশাপাশি রাখাইনেও একটি সেফ জোন করতে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জান্তা সরকারের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাখাইনের বেশিরভাগ অঞ্চল আরাকান আর্মির দখলে। এ অবস্থায় গৃহযুদ্ধে মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কায় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ জানায় জাতিসংঘ। আরাকান আর্মির উত্থানে সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডোর দেয়া নিয়ে সর্বত্র নানা বিতর্ক। কেউ বলছেন জান্তা সরকার ও আরাকান আর্মি দুপক্ষই রোহিঙ্গাদের স্বার্থবিরোধী। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করলে মানবিক করিডোর দেয়া যেতে পারে। তবে সীমান্তে চোরাচালান, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে কিনা ভেবে দেখতে হবে। যদিও কোনো ধরনের এই ধরনের করিডোর কিংবা ওপারে রিলিফ সামগ্রী নেওয়ার যদি কোনো পরিকল্পনা থাকে, কিন্তু এটা সুষ্ঠু নজরদারি দরকার, এবং যাতে আমাদের সিকিউরিটি থ্রেটটা যাতে আমাদের না থাকে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মানবিক সহায়তার জন্য সীমিত আকারে করিডোরের কথাও বলছেন কেউ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে চলা গুঞ্জন বিষয়েও সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি তাদের। যদি একক সিদ্ধান্তে কোনো দুরভিসন্ধিমূলক চিন্তা চেতনা থেকে করিডোর দেওয়ার চিন্তা ভাবনা করা হয়, তাহলে সেটা এই বাঙালি জাতি কখনোই গ্রহণ করবে না। অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে করিডোর স্থাপনের পাশাপাশি তাদের জন্য একটি সেফ জোন করার দাবি রোহিঙ্গা নেতাদের। আর এখন যাইতেও স্যার তো ইউএনও তো গড়া হইতো দে, আর কানাতে কার রোহিঙ্গা সেফ জোন দুনিয়াতে আর টুপি দিয়ারে রিহুয়াই জরিতে ইউনো তো ইয়ানা না তলে দা সারাল্লা কান ধরে সেফ জোন বানা দইলে বস বিয়াগুন তলে তালু ঘুরি ফেরিব, বেকুন দি ফেরিব, আর ইয়ান হইবলা চাই দিয়ানল্লাহ।
ইতিমধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার জান্তা সরকার সম্মত হয়েছে। আরাকান আর্মি ও জান্তা সরকারের বিষয়টি মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চান সচেতন মহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানী কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া দেখতে গিয়ে কথা বলেন তিনি। বিমান বাহিনীর আরও আধুনিকায়ন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বাহিনী সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। মেহেদী হাসানের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও বিমান বাহিনীর বার্ষিক মহড়া। এ মহড়া দেখতে কুর্মিটোলায় বীরুত্তম একে খন্দকার ঘাঁটিতে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার জানায় প্রধান উপদেষ্টাকে। এরপর বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা। বাহিনীর প্রস্তুতি ও কৌশলগত সমন্বয়ের বহিঃপ্রকাশ এই মহড়ায় অংশ নেয় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর বাহিনী সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ প্রস্তুতিও যুদ্ধের মতো আবহ তৈরি করে, কিন্তু আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে এ প্রস্তুতি ভালোভাবে না নেয়ার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। বিগত স্বৈরাচার অর্থনীতিকে বিধ্বস্ত করে রেখে গেছে, কিন্তু তারপরও এ বাহিনীর আধুনিকায়নের মতো ব্যয়বহুল উদ্যোগে পিছপা হবে না সরকার। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। নিজস্ব প্রযুক্তিতে আনম্যান্ড ভেহিকেল তৈরি করায় বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। আমি জেনে খুশি হয়েছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 2024 সালে দক্ষিণাঞ্চলে বন্যার প্রকৃত চিত্র বন্যা চলে যাওয়ার পর বোঝা গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার 300 দুর্গত পরিবারকে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। খুবই স্বচ্ছতার সাথে কাজ শেষ করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই হঠাৎ বন্যা দেখা দেয় কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলার একাংশে। আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকেই হন গৃহহীন। নিরাশ্রয় সেসব মানুষদের সরকার ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বুধবার সেই ঘরের চাবি পেয়ে খুশি তারা। খুব কষ্টে ছিলাম, আমার যে ঘর ছিল, ঘর থাকার মতো অনুপযোগী। আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্বল্প সময়ের নোটিশে 300 ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। অসহায় মানুষদের পাশে সেনাবাহিনী সবসময় দাঁড়িয়েছে এবং দাঁড়াবে বলছেন সেনাপ্রধান। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয় আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা বলছেন, ক্ষয়ক্ষতির তুলনায় 300টি ঘর নির্মাণ বড় কোনো ঘটনা নয়, কিন্তু বরাদ্দ টাকার মাত্র অর্ধেক ব্যবহার করে নির্মাণ কাজ শেষ করা হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন উদাহরণ। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে, ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। আকস্মিক এই বন্যা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আলোচনা চলছে IMF এর সঙ্গে। প্রয়োজন হলে তাদের সাথে কথা বলে আরও সময় নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। NBR ও FBCCI এর
একই যৌথ পরামর্শ সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আগের সরকারের বাজেটকে ব্যয়ের মহোৎসব বলে অভিহিত করেছেন। বিস্তারিত আরেফিন শাওনের রিপোর্টে। সকালে রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৫তম পরামর্শক কমিটির সভায় ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। টাফ নেগোসিয়েশন ভেতরে আছি, ওগুলো নিয়ে আজকে আবার আলোচনা হবে। ট্রাম্প সাহেবের এসে আসার পর আমরা মিটিং করছি বেশ কিছু সংস্থা, আমাদের চেয়ারম্যানও ছিলেন। আমরা কিন্তু শুধু ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর সাথে আলাপ করে নিই, আমরা কিন্তু US-এর ডিপার্টমেন্ট অফ এনার্জি, তারপর কমার্স সেক্রেটারির জন্য US ট্রেজারি ডিপার্টমেন্টের কথা, আমি স্টেট ডিপার্টমেন্টের সাথে আলাপ করেছি। নতুন অর্থ বছরের বাজেট পরিকল্পনা নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। আর বিগত সরকারের বাজেটকে ব্যয়ের মহোৎসব বলে অভিহিত করেন বাণিজ্য উপদেষ্টা। একটা বাজেট করবো বাস্তবসম্পন্ন, ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। পূর্বে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যয়ের একটা মহোৎসব ভিত্তিক বাজেট ছিল, মানে আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। এ সময় দেশের অর্থনীতি নিয়ে সম্ভাবনার কথা শোনান অর্থ উপদেষ্টা। একই সাথে দেশের বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন পরিকল্পনার উল্লেখ করেন তিনি। এখন আমরা গ্র্যাজুয়েশনের একটা প্রসেসের দিকে যাচ্ছি, ব্যবসায়ীদের কম্পিটিটিভ হতে হবে, ব্যবসায়ীদের আরও এখন তো আবার। সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ব্যবসায়ীদের সাথে বসে তাদের সমস্যার কথা শুনতে এবং সমাধান করতে চেয়েছেন। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা। বিনিয়োগ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। অর্থবছরের প্রথম ৮ মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ২০% বেশি, নেমে এসেছে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এদিকে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাপকভাবে কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি, কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, ঋণের উচ্চ সুদ, ডলারের বিপরীতে টাকার মান নিয়ে অনিশ্চয়তা, জ্বালানি ও অবকাঠামো সংকট এবং রাজনৈতিক ও আইন শৃঙ্খলার পরিস্থিতি দ্রুত উন্নতি জরুরি। বিস্তারিত সাদিয়া লাবুনির রিপোর্টে। বিনিয়োগে চরম মন্দা চলছে। দেশি বিদেশি উভয় ক্যাটাগরির বিনিয়োগ পরিস্থিতি এখন উদ্বেগজনক। গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে ২০২৪ সালে। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসেই নেট FDI কমেছে ২০.15%। উচ্চ সুদহার, জ্বালানি সংকট, ডলারের বিপরীতে টাকার মূল্যমান নিয়ে অনিশ্চয়তা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা কারণে দেশের বিনিয়োগের এমন চিত্র বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। যেহেতু ব্যাংকের সুদের হার অনেক বেশি এবং ব্যবসার খরচ অনেক বেশি, এই কারণে কিন্তু খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না। বাংলাদেশে বিনিয়োগ করাটা অত্যন্ত ব্যয়বহুল, এই কারণে বিদেশি বিনিয়োগকারী হিসেবে আসছেন না। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে প্রতিদিন। দেশীয় রাজনৈতিক অস্থিরতা এবং ভূ রাজনৈতিক অস্থিরতা, গ্লোবালি একটা টেনশন রয়ে গেছে। বিশেষ করে যারা RMG-তে আছেন ওনারা জানেন না কালকে নতুন করে কি ধরনের সারপ্রাইজেস আসছে। এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিও নতুন বিনিয়োগ না আসার কারণ বলছেন অর্থনীতিবিদরা। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না বলে মনে করছেন তারা। অনেকেই অপেক্ষা করছেন যে নির্বাচনের পরে যে সরকারটা গঠিত হবে সেই সরকারের সঙ্গে তারা সম্পর্ক তৈরি করবেন, এবং রাজনৈতিক সরকারের সঙ্গে রাজনৈতিক সরকার যে সম্পর্ক তৈরি করলে তখন কিন্তু ব্যবসায়ীরা সেই চ্যানেলে যখন আসবেন তখন কিন্তু অনেকটা স্বস্তি বোধ করবেন। ইলেকশনটা হলে আমার কাছে মনে হয় গ্রহণযোগ্যতাটা, এই রিফরমেশনের গ্রহণযোগ্যতাটা যখন পেয়ে যাবে তখন বিনিয়োগকারীরা আরো বেশি, দেশি এবং বিদেশি, এই পলিসিটাকে যে অ্যাডাপ্ট করে নেবে নেক্সট গভর্নমেন্ট, এই অ্যাডাপ্ট করলেই বিনিয়োগকারীরা একটা আস্থা পাবে। এদিকে বিনিয়োগ ব্যাপকভাবে কমে যাওয়ায় চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ৩০.১%, আর এলসির নিষ্পত্তি কমেছে ২৫.২২%। এ সময় মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে $1.15 বিলিয়ন। নতুন শিল্প স্থাপন বা বিনিয়োগ না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তাই বিনিয়োগ পরিস্থিতির দ্রুত উন্নতির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা।
এদিকে দেশে বিদেশি বিনিয়োগ ও রপ্তানি আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অন্তত 2 ডজন প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি পাঠানো এই প্রস্তাবে মূলধনী যন্ত্রপাতি, স্পেয়ার পার্টস, ইপিজেড-ভুক্ত প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল র্যাকিং সিস্টেম ও সহায়ক যন্ত্রাংশ, মেটাল ডিটেক্টর মেশিন এবং বিকল্প জ্বালানি কাঁচামাল আমদানিকে সম্পূর্ণ শুল্কমুক্ত করার প্রস্তাবও রয়েছে। প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে বড় ধরনের সুবিধা পাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এসব প্রস্তাব বাস্তবায়ন হলে বিনিয়োগে উৎসাহ, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে। এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সকল টেলিভিশন চ্যানেল সমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অ্যাটকো এই নির্বাহী পরিষদের জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমাধানের জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার নির্বাহী পরিষদের জরুরি সভায় এই উদ্বেগ প্রকাশ করে অ্যাটকো সদস্যরা। পাশাপাশি এ বিষয়ে অতি দ্রুত সমাধানের জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেছে অ্যাটকো। একই দিনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আদেশ প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করার আবেদন করেছে সংগঠনটি। আবেদনে বলা হয়, দেশের টেলিভিশন চ্যানেল সমূহের আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন, যার বেশিরভাগই বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এশিয়াটিক গ্রুপ তাদের মধ্যে অন্যতম। টেলিভিশন চ্যানেলগুলো তাদের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ে গ্রহণ করার মাধ্যমে মিডিয়া হাউসের সাথে সংশ্লিষ্টদের বেতন ভাতা সহ অন্যান্য আনুষ্ঠানিক ব্যয় নির্বাহ করে থাকে। আবেদনে বলা হয়, টেলিভিশন চ্যানেলগুলো এমনিতেই আর্থিক সংকট মোকাবেলা করে যাচ্ছে। যদি এই শিল্পের প্রতিষ্ঠানসমূহ নিয়মিত প্রাপ্য অর্থ না পায়, তাহলে নিয়মিত সম্প্রচার অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে আবেদনে উল্লেখ করে অ্যাটকো। এবার কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ভিআইপি কেন্দ্রীয় কারাগার। কেরানীগঞ্জে বিশেষায়িত এই কারাগারে বন্দির ধারণ ক্ষমতা থাকবে 270 জনের। আর এই কারাগার চালু হলে বিশেষ বা ডিভিশনপ্রাপ্ত বন্দীদের নিরাপত্তা নিয়ে ঝক্কি পোহাতে হবে না। এসব হাই প্রোফাইল বন্দীদের নিয়মের মধ্যে রাখাও সহজ হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ জুড়ে গ্রেফতারের সংখ্যা বাড়তে থাকে। হত্যাসহ বিভিন্ন মামলায় বিগত স্বৈরশাসকের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, আমলা, সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রেফতার হয়ে বিভিন্ন কারাগারে আছেন। আবার তাদের কেউ কেউ কারাগারের ভেতরে বা চিকিৎসা নিতে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন। আবার তারাও কেউ কেউ কারাগারে মানতে চান না নিয়ম। এমন পরিস্থিতি সামাল দিতে কারা কর্তৃপক্ষ নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। প্রথমবারের মতো কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভিতরেই চালু হতে যাচ্ছে বিশেষায়িত কেন্দ্রীয় কারাগার। এই কারাগারের ডিভিশন পাওয়া সহ মোট 270 জন বিশেষ বন্দীকে রাখা হবে। এর কাজও প্রায় শেষের দিকে বলে জানান আইজি প্রিজন্স। ঢাকা কেরানীগঞ্জে যে মহিলা কারাগারটা মহিলাদের জন্য প্রস্তুত করা হয়েছিল, তারপর এটা বিশেষ কেন্দ্রীয় কারাগার হিসেবে আমরা অনুমোদন পেয়েছি। এটা অলরেডি স্ট্রাকচার রেডি। সো ওই যে জায়গায় যেটা তৈরি আছে ওভাবেই তাদেরকে আমরা প্রাপ্যতা অনুসারে জায়গা পরিমাপ করে তাদেরকে আমরা রাখবো। সো চালু করতে পারছিলাম না জনবল সংকটের কারণে। আমরা নতুন জনবল নিয়োগ দিয়েছি, তারা পাইপলাইনে এসছে এবং ওই জন্য আমরা চালু করতে পারি। পাশাপাশি ভিআইপি কারাগারের কার্যক্রম শুরু হলে বিশেষ বন্দীদের নিরাপত্তা আর নজরদারি আরও সহজ হবে। বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্ত এবং সেন্সিটিভ বন্দির সংখ্যা বেড়ে গেছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাদের নিরাপত্তা হুমকিটা বিষয় তাদেরকে আমরা একটু সেগ্রিগেট জায়গায় আলাদা একটা জায়গায় রাখতে চাই, যেখানে হলে হয়তো তাদের এই নিরাপত্তা ঝুঁকিটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। এই কেন্দ্রীয় কারাগারের মধ্যে নারী বন্দীদের জন্য একটি আলাদা ভবন তৈরি হলেও সেটি এতদিন ব্যবহার করা হয়নি। ওই ভবনটিতেই ভিআইপি কারাগার হচ্ছে। তবে ভিআইপি কারাগারে আপাতত কোনো নারী বন্দী রাখা হবে না। এটা শুধু এই মুহূর্তে পুরুষও থাকবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক ও সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে।
দুপুরে ঠাকুরগাঁও শহরে একটি মন্দিরের ফলক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় মির্জা ফখরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে কোনো ধর্ম বর্ণ ছিল না, সবাই একসঙ্গে লড়াই করেছে। তবে এখন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে রাজনীতি। আমি কখনোই আপনাদেরকে আলাদা করে দেখার চেষ্টা করিনি, চিন্তা করিনি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয় মাঝে মাঝে। সেই রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই যে আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তে মাথা খারাপ করে দিচ্ছে, এমন এমন কথা বলে, এমন এমন লেখে। আরো কিছু কিছু মানুষ আছেন যারা এমনভাবে উস্কানি দেন যে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে মে দিবসের কর্মসূচি উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের যেসব কলকারখানা ছিল সেগুলো বন্ধ না করে প্রশাসক নিয়োগ দিয়ে চালানোর আহ্বান জানান তিনি। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়ে সেই মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। কারখানা বন্ধ হওয়ার কারণে কোনো শ্রমিক যেন বেকার না হয় সেদিকে সরকারকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান এই সিনিয়র নেতা। যারা সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে তাদের বিচার করুন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে এবং শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। সকালে হাইকোর্টে এনএক্স ভবনের সামনে তিনি এ মন্তব্য করেন। এদিকে করিডোর দেওয়ার আইনগত ও এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই বলেও মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করতে বললেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসাই তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশাতেই আছি। ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর আগামী ৮ই মে রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণা করবেন বিচারপতি মোস্তফা জামাল ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সকালে মামলার অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর গত ১৮ ফেব্রুয়ারি আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রেখেছিলেন। এর আগে ২০১৪ সালের ২৩ জুন রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সমন্বিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন প্রত্যাহার করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত রোববার আবারও শুনানি আদেশ দেন। এর আগে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় দাসকে জামিন দেন। মামলার জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়েছিলেন। চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল চাওয়া হয়। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। গত বছরে ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপি তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যানের দপ্তর ঘেরাও করে কর্মবিরতি করছে আয়কর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
সকাল থেকে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেন তারা। বিকেলে তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ডাক দেন। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথক করার খসড়া অধ্যাদেশ নিয়ে অসন্তোষ শুরু হয়েছে এনবিআরে। ট্যাক্স ও কাস্টমস কর্মকর্তাদের অভিযোগ, যেভাবে খসড়া তৈরি করা হয়েছে তাতে রাজস্ব নীতির নিয়ন্ত্রণ কার্যত প্রশাসন ক্যাডারদের হাতে চলে যাচ্ছে। রাজস্ব সংস্কার কমিটি পৃথকীকরণের বিষয়ে যে সুপারিশ করেছে তা খসড়ায় ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ আন্দোলনরত কর্মকর্তাদের। মানা হয়নি রাজুকের নীতিমালা, নেই আবাসিক এলাকার অনুমোদন, ভবন নির্মাণ হচ্ছে নিজেদের ইচ্ছে মাফিক। বলছি রাজধানী মোহাম্মদপুর এলাকার চন্দ্রিমা হাউজিংয়ের কথা। অবশেষে এলাকাটিতে অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ভেঙে ফেলা হয় অনেকগুলো ভবনের অংশ। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন, বসবাসের জন্য প্রায় প্রস্তুত জায়গাটি। পুরো এলাকা জুড়ে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। তবে এলাকাটি ঘিরে অভিযোগ রয়েছে আবাসিক এলাকার অনেক নিয়ম মানা হয়নি এখানে, এমনকি এখনো মেলেনি রাজুকের অনুমোদনও। রাজুকের অনুমোদন না মিললেও ইচ্ছে মতো তৈরি হচ্ছে এখানকার ভবনগুলো। অনেক ভবনে বসবাসও শুরু করেছেন বাসিন্দারা। বিভিন্ন হাউজিং কোম্পানি করছেন দেদারসে ফ্ল্যাট বেচা বিক্রি। রাজুক বারবার কাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানছেন না কেউ। 5/1 আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এমন অবস্থায় বুধবার এলাকাটিতে অভিযান পরিচালনা করে রাজুক। ভেঙে ফেলা হয় 2 নম্বর এভিনিউর ব্লক সহ আশপাশের কয়েকটি নির্মাণাধীন ভবনের আংশিক অংশ। তবে এ সময় কোনো ভবন মালিক ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত না হওয়ায় আর্থিক জরিমানা করা হয়নি কাউকে। এই এলাকা পুরাটাই আসলে তারা অবৈধভাবে ভবনগুলো নির্মাণ করছে এবং চন্দ্রিমা যে প্রকল্প তারা নিয়েছে এটারে আসলে হাউজিং থেকে আমাদের রাজুক থেকে কোনো অনুমোদন তারা নিতে পারে নাই। তো আমরা এই অভিযান পরিচালনাকালে মালিক পক্ষ বা তাদের কোনো প্রতিনিধিকে আমরা উপস্থিত না পাওয়ায় আমরা যতটুকু পারা যায় আমাদের এক্সকাভেটর ব্যবহার করে আমরা আংশিক অপসারণ করেছি। পরবর্তীতে যদি মালিক পক্ষ বা তাদের কাউকে প্রতিনিধি যদি আমাদের সম্মুখে আমরা পাই, আমরা মোবাইল কোর্ট আইন অনুযায়ী জেল অথবা জরিমানার যে বিধান আছে সেটি আমরা আরোপ করব। তবে সাংবাদিকদের ভবন মালিকরা অভিযোগ করেন কোনো রকম নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করা হয়। বলছেন শুরুতেই নিষেধ করলে তাদের গুনতে হতো না আর্থিক ক্ষতি। দোষ চাপান খোদ রাজুকের উপরও। বিল্ডিং ওনারা অনুমতি দেয়ও নাই আর দিচ্ছেও না, বাট নাও করতেছে না যে আপনারা করেন না, এরকম কোনো নোটিশ ওনারা কোনো মালিকরে দেয় নাই। ভাঙার আগে তো একটা নোটিশ দিব, নোটিশ নেই খালি গেলে এসে ডাইরেক্ট চন্দ্রিমা আরও তো বিল্ডিং আছে, চন্দ্রিমার ভিতরে অনেক বিল্ডিং আছে, ডাইরেক্ট এটার ভাঙা শুরু করছে। রাজকের কিছু অসৎ কর্মচারী ছিল, মনে করেন যে যেখানে 2 কাঠার মধ্যে 8 তলা বিল্ডিং করছে, কিছু পয়সা নিয়ে চলে গেছে। আর্থিক জরিমানা না করলেও ভেঙে ফেলা ভবনগুলো থেকে বিচ্ছিন্ন করা হয় বৈদ্যুতিক সংযোগ, জব্দ করা হয় বৈদ্যুতিক মিটার। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। 29 জনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করার অভিযোগ ময়মনসিংহের ডিবির সাবেক ওসি আশিকুর রহমানের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আশিকুর রহমান সহ 17 পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। জেলা মানবাধিকার কর্মীরা বলছেন, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 7 বছর ধরে আদরের সন্তান রাজনকে ছবির মধ্যেই খুঁজে বেড়ান ময়মনসিংহের পুরোহিতপাড়ার হারুনুর রশিদ। 2018 সালের 22 মে রাতে বাসা থেকে রাজনকে তুলে নিয়ে যান ডিবির সাবেক ওসি আশিকুর রহমান। পরের দিন ডিবি কার্যালয়ে ছেলের খোঁজ নিতে গেলে হারুনুর রশিদের কাছে 10 লাখ টাকা দাবি করেন ওসি। টাকা দিতে না পারায় 2 দিন পর মধ্যরাতে পুরোহিতপাড়ার রেলওয়ে পুকুর পাড়ে ক্রসফায়ারে হত্যা করা হয় রাজনকে। আমার ঘর থেকে আমার ছেলে রাজনকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি ডিবি অফিসে পরের দিন যাই। যাওয়ার পরে অন্য ডিবির ওসি এবং অন্য সদস্যরা পুলিশের তারা আমার কাছে 10 লাখ টাকা চায়। রাজনের বাবার মতো চোখের জল থামছে না একই এলাকার হকার মুন্না আর পরিবহন শ্রমিক পায়েলের মারও। তাদের মতো ইদ্রিসুর রহমান, শানকিপাড়ার রেহেনা বেগম সহ 29 জনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ সাবেক ওসি আশিকের বিরুদ্ধে। অনেক সময় কিছু টাকা খরচ হলেও প্রাণ বাঁচাতে পারেননি স্বজনদের। আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে। আমি গরিব, স্বামী নাই, ফাইলে ছিল আমার বড় ছেলে। আশেপাশে থেকে ঋণ কইরা 16 লাখ টাকা 2বারে দিচ্ছি, দেওয়ার পরে আমার ছেলেকে মাইরাই ফেলছে। এ বিষয়ে আশুকুরের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। এত তদন্তের পরেও যদি
কথা উঠে, তা কথা তো উঠতেই পারে, কথা উঠলে তদন্ত করতেছে তারা, তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তদন্ত করুক। যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারাও খুঁজেন নেগেটিভ কিছু আছে কিনা। রাজন হত্যা মামলা আদালতের নির্দেশে তদন্ত করছে জেলা পিবিআই। জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত কাজ শেষ হবে। যদি সত্যটা সেরকম হয় বা যেমনটি দাবি করেছেন, তাহলে নিশ্চয় তিনি মনে করবেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। বিনা বিচারে মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘন মন্তব্য করে দোষীদের বিচার নিশ্চিতের দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলি এই দেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন এরকম ক্রসফায়ার না হয়। ন্যায় বিচারের প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোরও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নানান আয়োজনে 28তম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবস 2025 উদযাপিত হল। জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। সকালে বি ব্লকের সামনে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন করা হয় দিবসটির। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। জাটকা সংরক্ষণের টানা 2 মাসে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরতে জাল, নৌকা মেরামত সহ সব প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলেরা। 2 মাসে বেকার সময় শেষে প্রাণ ফিরেছে জেলে পাড়ায়। ভালো মাছ পাওয়ার আশা জেলে মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। মধ্যরাতে শেষ সেই নিষেধাজ্ঞা। জেলে পাড়াগুলোতে এখন মাছ ধরতে যাওয়ার আমেজ। শেষ মুহূর্তেও জাল, নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। আমরা জেলেরা 2 মাসে আমরা নদীতে নামি নাই। মাছ যদি না থাকে তা মনে করেন এই দেনা সুদের থেকে আর ডাবল হয়ে যাবো আমরা। তা আশা করি মাছ আমরা পামো। এই যে নাওদন দানা ফানা করে চলছি, খাইতে আছি। নিষেধাজ্ঞার সময় অভিযান জোরদার থাকায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়ার কথা বলছে মৎস্য বিভাগ। জেলেরা কিন্তু আমরা সেইভাবে নামতে পারিনি নদীতে, এবং আমাদের এটা লক্ষ্য, এটা আমরা ইন্ডিকেটর হলো যে এবারে আমাদের জেল জরিমানার সংখ্যা কিন্তু আমরা অন্যান্য বছরের তুলনায় আমরা কম দেখতে পেয়েছি। এবছর আমরা আমাদের প্রচার প্রচারণার পাশাপাশি যেভাবে আইন বাস্তবায়ন করছি, তাতে আমরা আশা করছি যে আমাদের জাটকা সফলভাবে মাইগ্রেশন করেছে এবং সমুদ্রে ফিরে গিয়েছে। 2 মাস বেকার সময়ে জনপ্রতি 80 কেজি করে চাল পেয়েছেন জেলেরা। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করা অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানাও করেছে প্রশাসন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফরেনসিক প্রতিবেদন ট্রাইব্যুনালে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এই বক্তব্য হাসিনার। কাশ্মীর ইস্যু করে মুসলমানদের টার্গেট করছে দিল্লি, বাংলাদেশে অবৈধভাবে বাস করা ভারতীয়দের বিরুদ্ধে অভিযানের দাবি। মানবিক করিডোর নিয়ে কক্সবাজারে মিশ্র প্রতিক্রিয়া, রাখাইনে সেফ জোন চায় রোহিঙ্গারা। যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আরও সময় চাওয়া হবে, জানালেন অর্থ উপদেষ্টা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।